হ্যালো এভরিওয়ান, কী খবর তোমাদের? তো আমাদের আগের লেকচারগুলো মোটামুটি শেষ। ব্যাকটেরিয়া, এর আগের লেকচারটা আমাদের ব্যাকটেরিয়ার উপর ছিল। তো ব্যাকটেরিয়া শেষ করার পরে আমাদের নতুন চ্যাপ্টার যেটা ভাইরাস শুরু হচ্ছে। তো ভাইরাস সম্পর্কে তোমাদের এমনি এখন একটা এক্সট্রা আগ্রহ থাকার কথা, যেহেতু সারা বিশ্বে এখন করোনা ভাইরাসের একটা মহামারী চলছে, এবং সেই হিসেবে ভাইরাস কীভাবে কাজ করে বা ভাইরাসের ভ্যাকসিন কীভাবে তৈরি করা যেতে পারে, তো এগুলো যদি আমরা জানতে চাই বা করোনা ভাইরাসকে কীভাবে রোধ করা যেতে পারে, তো এগুলো জানার জন্য আমাদের ভাইরাসের মরফোলজিক্যাল স্ট্রাকচার, এরপরে বায়োকেমিক্যাল ফাংশন, এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা খুব বেশি হেল্পফুল হতে পারে, যদিও এখানে খুব বেশি ডিপলি আলোচনা করার সুযোগ নাই। মোটামুটি বেসিক কিছু ধারণা তোমরা এখান থেকে নিতে পারবা। তো আমরা আর কথা না বাড়ায় শুরু করি আমাদের নতুন চ্যাপ্টার ভাইরাস। ওকে, এখানে দেখো আমার প্রথমে যে ইটা আছে, ক্যাপশনটা আছে, ক্যাপশনটাতে তোমরা বুঝতে পারতেছো ভাইরাস ব্র্যাকেটে দ্য ওল্ড ক্রিমিনাল। ওল্ড ক্রিমিনালের বাংলা কি? আসলে ওল্ড ক্রিমিনাল বাংলাটা আমি বাংলা থেকে ইংলিশটা করছি, এই জন্য ইংলিশটা হয়তো খুব বেশি ভালো হয়নি। পুরাতন পাপি একটা কথা আছে না, তো সেই হিসেবে আমি ওল্ড ক্রিমিনাল লিখছি। এটা লেখার কারণ কি? কারণ ভাইরাস যে শুধু আজকে আমাদের জ্বালাচ্ছে বা আজকে আমাদের মহামারীতে ভোগাচ্ছে এরকম না। মনে করো যে মানব ইতিহাসের অনেক আগে থেকেই ভাইরাসটা আমাদের পিছে লেগে গেছে, অর্থাৎ ভাইরাসের কারণে অনেক আগে থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই চলে আসতেছে। প্রথম পয়েন্টটা দেখো কি লিখছে, দ্য গ্রেট এপিডেমিক্স অফ এডি। এডি মানে কি তোমাদের জানার জন্য বলে রাখি, এডি মানে হচ্ছে আফটার ডেথ। আফটার ডেথ অর্থাৎ মৃত্যুর পর। কার মৃত্যুর পরে? দ্য ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের মৃত্যুর পরের থেকে যে সময়টা শুরু হয়েছে সেটাকে বলা হচ্ছে এডি। ঠিক আছে, the great epidemics of AD 165 to 180 and AD 251 to 266, অর্থাৎ আমাদের এখন কত? এখন চলতেছে AD 2020, অর্থাৎ 2020। আর এখানে ঘটনা বলা হচ্ছে কত? 165 থেকে 180 এবং 251 থেকে 266, অর্থাৎ প্রায় 18 বা 1900 বছর আগের কথা। তখন কি হয়েছিল? গ্রেট একটা এপিডেমিক্স, অর্থাৎ বিশাল একটা মহামারী দেখা দিয়েছিল, হুইচ সিভিয়ারলি উইকেন্ড দ্য রোমান এম্পায়ার অ্যান্ড এইডেড ইটস ডিক্লাইন, অর্থাৎ যেটা রোমান সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল এবং যার কারণে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। মে হ্যাভ বিন কজড বাই মিজলস অ্যান্ড স্মল পক্স ভাইরাস। তো ধারণা করা হয় সেটা কী কারণে ঘটছিল? মিজলস অর্থাৎ হাম এবং স্মল পক্স অর্থাৎ গুটি বসন্তের কারণে। ঠিক আছে, এরপরে দেখো পরের লাইনে কি বলছে, the virus was probably brought to Mexico in 1520 by the relief expedition sent to join Cortes, অর্থাৎ 1520 সালে একটা ছিল আর কি, রিলিফ দেওয়ার জন্য গিয়েছিল কর্টেসের সাথে। তো মেক্সিকোতে তখন সেটা ভাইরাসটাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ভাইরাসটা তো নিয়ে ইচ্ছে করে নিয়ে যাওয়া হয় নাই, আনইনটেনশনালি ভাইরাসটা মেক্সিকোতে চলে যায়। অ্যান্ড ইংলিশ কান্ট্রি ডক্টর এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারের সম্পর্কে কিন্তু তোমরা ব্যাকটেরিয়াল স্লাইডে বেশ ভালো করে পড়ে আসছো। এডওয়ার্ড জেনার কী কী করছিল মনে আছে? কাউপক্সের ভ্যাকসিন। Stimulated by a girl's claim that she could not catch smallpox because she had had cowpox, began inoculating humans with material from cowpox lesions. এখানে কি বললো যে এডওয়ার্ড জেনার সে একটা কাজ শুরু করলো কিভাবে, যে একটা মেয়ে ছিল, সে মেয়েটা কি বলছে যে তার গুটি বসন্ত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার অলরেডি কাউপক্স হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য তার মনে একটা ধারণা হলো যে এক ধরনের কাউপক্স যেহেতু হয়ে গেছে তাহলে তার হয়তো সেটা আর হবে না। তাহলে সেই জন্য সে কাউপক্সের লেশনস অর্থাৎ কাউপক্সের কারণে যে ধরনের বস্তু খরিত হয় সেটা সে জোগাড় করে কাজ শুরু করে দিল। He published the results of 23 successful vaccination in 1798. চিন্তা করে দেখো আমাদের ভ্যাকসিনেশনের হিস্ট্রি কিন্তু খুব বেশি পুরাতন না, প্রায় 1800 সাল হয়ে গেছে, আর এখন 2020, অর্থাৎ মাত্র 200 বছর আগে ভ্যাকসিনেশন সে ফার্স্টে শুরু করলো। চার্লস চেম্বারল্যান্ড ডেভেলপড দ্য পোর্সেলাইন ব্যাকটেরিয়াল ফিল্টার ইন 1884 অ্যান্ড স্টাডিড টোবাকো মোজাইক ভাইরাস। তো চার্লস চেম্বারল্যান্ড একজন ছিলেন, সে কী করলো? একটা ব্যাকটেরিয়াল ফিল্টার ইউজ করলো 1884 সালে, এবং টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে সে খুব কাজ করলো। ইন 1892 দিমিত্রি আইভানোভস্কি
published studies showing that leaf extracts from infected plants would induce tobacco mosaic disease even after filtration to remove bacteria। অর্থাৎ তো ব্যাকটেরিয়াকে যদি আমরা ফিল্টার করেও ফেলি তারপরেও একটা তামাক পাতা যেটাতে আগের থেকে টোবাকো মোজাইক ভাইরাস অ্যাটাক দিছে বা ইনফেকশন করছে, সেটা কি করতে পারে, সেটা এই ইসের থেকে রোধ করতে পারে, নতুন করে এটাকে ইনফেকশন হওয়ার থেকে সে বাঁচাইতে পারে। ঠিক আছে, এরপরে দেখো হিস্ট্রিতে কী বললো। ইন 1911 Peyton Ross from New York City reported that a virus was responsible for a malignant muscle tumor in chickens। তো একটা নতুন ভাইরাস দেখা দিল যেটা কী করলো, মুরগির ক্ষেত্রে মাসল টিউমার অর্থাৎ পেশিতে সে এক ধরনের টিউমার তৈরি করলো। In 1915, Frederick W. Todd isolated bacterial viruses that could attack and destroy micrococci and intestinal bacilli। সে একটা 1915 সালে নতুন একটা ব্যাকটেরিয়াল ভাইরাস বের করলো বা আইসোলেট করতে সক্ষম হলো, যেটা কি করতে পারে মাইক্রোকক্কা এবং ইন্টেস্টিনাল যে ব্যাসিলাই আছে এগুলোকে সে অ্যাটাক করতে পারে এবং ধ্বংস করতে পারে। অর্থাৎ ভাইরাস বের করলে এমন ভাইরাস যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। In 1935, Wendell M. Stanley crystallized the tobacco mosaic virus TMV and found it to be largely or completely protein। তো ফার্স্টে সে কী করলো, দেখো 1935 সালে সে টোবাকো মজাইক ভাইরাসটাকে সে আইসোলেট করলো এবং তার যে একটা ক্রিস্টাল ফর্ম সেটা বের করে দেখলো যে সেখানে ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে প্রোটিনের। ঠিক আছে, Thus, by the late 1930s, it was becoming clear that viruses were complexes of nucleic acids and proteins able to reproduce only in living cells। তো এখানে মোটামুটি মেইন কথাটা চলে আসছে যে ভাইরাসটা কী দ্বারা গঠিত, মেইনলি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা, এবং সেটা শুধুমাত্র লিভিং বডিতেই সে কী করতে পারে, রিপ্রোডিউস করতে পারবে। ব্যাকটেরিয়ার জন্য কিন্তু লিভিং বডি ইম্পর্টেন্ট না, সে যে কোনো একটা জায়গাতে সে সহজেই গ্রো করতে পারে তার যদি সে নিউট্রিশন পায়, কালচার পায়। ঠিক আছে, কিন্তু ভাইরাসের জন্য অবশ্যই লিভিং বডি মাস্ট। আচ্ছা, এরপরে দেখো একটা লাইন আছে, ল্যাটিন ভাইরাস মিনস পয়জন অর ভ্যানম। কথাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবা। ভাইরাসের ল্যাটিন অর্থ কি, পয়জন অথবা ভেনম। এখন বলো পয়জন কি আর ভেনম কি। পয়জন মানেও বিষ, ভেনম মানেও বিষ। তাহলে দুই রকম কেন? কারণ হচ্ছে পয়জন হচ্ছে এমন একটা বিষ যেটার সোর্স হচ্ছে নন লিভিং সোর্স, অর্থাৎ যে কোনো কেমিক্যাল যেটা ইসের থেকে হয় না, কি বলে তোমার কোনো লিভিং বডির থেকে পাওয়া যাচ্ছে না, সেটাকে আমরা পয়জন বলি। আর ভ্যানম কাকে বলবো, যেটা একটা লিভিং বডির থেকে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ভ্যানম বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আসলো আমাদের পরের স্লাইডটা, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। কার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স? অবশ্যই ভাইরাসের। কি বলছে, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট কনসিস্টিং অফ এ নিউক্লিক অ্যাসিড মলিকুল ইন এ প্রোটিন কোট অ্যান্ড ইজ এবল টু মাল্টিপ্লাই অনলি উইদিন দ্য লিভিং সেলস অফ এ হোস্ট। তো এখানে কি বলছে, অব্লিগেট প্যারাসাইট অর্থাৎ এটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ তার লিভিং বডি ছাড়া সে বাঁচতে পারবে না, সে বাধ্য। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিডটা কী দ্বারা ঘিরে থাকবে, প্রোটিনের একটা আবরণ দ্বারা, এবং সে শুধুমাত্র রিপ্রোডিউস করতে পারবে কোথায়, একটা লিভিং সেলের মধ্যে। ঠিক আছে, কন্টেইন এ সিঙ্গেল টাইপ অফ নিউক্লিক অ্যাসিড আইদার ডিএনএ অর আরএনএ, অর্থাৎ যে কোনো একটা ভাইরাসের মধ্যে শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ থাকবে। ঠিক আছে, viruses consist of nucleic acid surrounded by a protein coat. Some viruses have additional lipoprotein envelope। অর্থাৎ জেনারেলি একটা নিউক্লিক অ্যাসিডকে একটা প্রোটিন কোট করে থাকবে, কিন্তু সাথে আবার কিছু এক্সট্রা লিপোপ্রোটিনও থাকতে পারবে। মাল্টিপ্লাই ইনসাইড লিভিং সেলস বাই ইউজিং দ্য সিনথেসাইজিং মেশিনারি অফ দ্য সেল। অর্থাৎ মেশিনারি একটা থাকবে, তার কাজ হচ্ছে কি, যে অন্য কোনো সেল থেকে সে সহজেই কপি করতে পারবে। ঠিক আছে, cause the synthesis of specialized structure that can transfer the viral nucleic acid to other cell। সে এমন একটা প্রসেসে কাজ করবে যে তার যে ভাইরাল সেল আছে বা ভাইরাল নিউক্লিক অ্যাসিড আছে সে এটা ইজিলি অন্যের মাঝে এটা দিয়ে দিতে পারবে, অর্থাৎ অন্য যে হোস্ট সেলের মধ্যে সে বসবাস করতেছে এর মধ্যে সে ট্রান্সফার করতে পারবে। ভাইরাসেস ক্যান ইনফেক্ট অল টাইপস অফ অর্গানিজমস ফ্রম অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস টু ব্যাকটেরিয়া। অর্থাৎ ভাইরাস এমন একটা মানে পরজীবী বা প্যারাসাইট, সে শুধুমাত্র মানুষ না, যে কোনো অ্যানিম্যাল, প্ল্যান্ট, এমনকি ব্যাকটেরিয়াতেও সে অ্যাটাক করতে পারে, ইনফেকশন করতে পারে।
ভাইরাসেস আর স্মলার দেন ব্যাকটেরিয়া। এটা তো তোমরা আগেই পড়ে আসছো যে ভাইরাসকে কিন্তু নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না, এটার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রয়োজন হয়। দ্য রেঞ্জ ইন সাইজ বিটুইন 20 to 300 ন্যানোমিটার, অর্থাৎ তার সাইজটা কত হবে 20 থেকে 300 ন্যানোমিটার। বুঝছো? Viruses are found in almost every ecosystem on Earth and are the most abundant type of biological entity. অর্থাৎ তো ভাইরাসটা হচ্ছে সব মানে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, ইকোসিস্টেমের যে কোনো জায়গাতেই পাওয়া যায়, এবং তারা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ, ঠিক আছে, বায়োলজিক্যাল এন্টিটির মধ্যে থাকে। আচ্ছা, পরের স্লাইডে যাও। A virion is a complete, fully developed infectious viral particle composed of nucleic acid and surrounded by a protein coat outside a host cell. ভিরিয়নটা কি? ভিরিয়নটা হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস সেল, যেটা কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন কোট দ্বারা। এটা হচ্ছে হোস্ট সেলের বাইরে আছে, ঠিক আছে। আর ভিরয়েড কি? ভাইরাস কনসিস্টিং অফ এ নিউক্লিক অ্যাসিড উইদাউট এনি প্রোটিন কোট অর ক্যাপসিড ইজ কল্ড ভিরয়েড। অর্থাৎ অনলি যে নিউক্লিক অ্যাসিড সেটাকে আমরা ভিরয়েড বলবো। অর্থাৎ ভিরয়েডের চারপাশে যখন প্রোটিনের কোট আসবে তখন সেটাকে আমরা ভিরিয়ন বলবো। ইট ক্যান কজ ডিজিজ ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল নট অনলি বাট নট ইন হিউম্যান। অর্থাৎ সবচেয়ে বড় একটা পার্থক্য হচ্ছে কি, ভিরয়েডটা শুধুমাত্র প্ল্যান্টে সে অ্যাটাক করবে এবং অ্যানিমেলে, কিন্তু কখনো মানুষের মধ্যে নয়। আর প্রিয়নটা কি? ইনফেকশাস পার্টিকলস দ্যাট আর এন্টায়ারলি প্রোটিন অ্যান্ড নো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ প্রিয়নের মধ্যে শুধু প্রোটিন থাকবে। সহজ ভাষায় বলতে গেলে কি, প্রিয়ন শব্দটা পিয়ার দ্বারা তৈরি হয়েছে এবং প্রোটিনও পিয়ার দ্বারা, এই জন্য প্রিয়নটা থাকবে শুধুমাত্র প্রোটিন। প্রিয়নে শুধুমাত্র প্রোটিন থাকবে, সেটাও ইনফেকশাস, কিন্তু এখানে কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, ঠিক আছে। তো এখানে মোটামুটি দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে। ভিরিয়ন কি? ভিতরে নিউক্লিক অ্যাসিড, চারদিকে প্রোটিনের ক্যাপসিড, তারও চারপাশে লিপিডের এনভেলাপে, বুঝছো? এবং কিছু যে স্পাইক প্রজেকশন আছে, যার কাজ হচ্ছে কি সেলগুলোর সাথে অ্যাটাচ হওয়া, যে কোনো হোস্ট সেলের সাথে অ্যাটাচড হওয়া, ঠিক আছে। আর ভিরয়েডটা কি? ভিরয়েডটা বলছিলাম যে কোনো ধরনের থাকবে না, কি থাকবে না? প্রোটিন কোড থাকবে না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা। আর প্রিয়নটা শুধুমাত্র প্রোটিন থাকবে, ঠিক আছে। তিন ধরনের স্ট্রাকচার মোটামুটি দিয়ে আছে, বুঝছো? পরের স্লাইডে যাওয়া চলে। দেখো স্ট্রাকচার অফ ভাইরাস। তো এখানে কি বলতেছে, মোটামুটি আমরা যে কথাগুলো বললাম সেগুলাই। ডিএনএ আর আরএনএ, আমরা আগে কী বলছিলাম যে একটা ভাইরাসের মধ্যে অনলি ডিএনএ নিউক্লিক অ্যাসিড অথবা আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকবে। এর সাথে যখন ক্যাপসিড প্রোটিন থাকবে, অর্থাৎ কোটিং যে প্রোটিনটা, এটা মিলে তৈরি করবে কি নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিও এবং ক্যাপসিড প্রোটিন থেকে ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড। এটাকে আমরা কি বলতেছি? ন্যাকেড ক্যাপসিড ভাইরাস, যে অনলি প্রোটিন এবং ডিএনএ আর আরএনএ, ঠিক আছে। এখন নিউক্লিও ক্যাপসিড, দ্যাট ইজ ন্যাকেড ক্যাপসিড ভাইরাসের সাথে যখন লিপিড মেমব্রেন, গ্লাইকোপ্রোটিন এগুলো যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো এনভেলপড ভাইরাস। দেখো নিচে ফিগারটা দেখলে বুঝতে পারো, ফিগারে একদম মাঝখানে বেনজিন রিংয়ের মতো যেটা, তার ভিতরে যেটা আছে লাল দড়ির মতো, এটা হচ্ছে কি আমাদের নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ভাইরাল নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ। আর তার চারপাশে যে ছোট ছোট ইসের মতো আছে রাউন্ড শেপড অর্গানগুলো, সেগুলোকে বলতেছি ভিরিয়ন অ্যাসোসিয়েটেড পলিমারেজ। অর্থাৎ এগুলো একটা এনজাইম, যার কাজ হচ্ছে কি সহজেই এই নিউক্লিক অ্যাসিডটাকে করা, রেপ্লিকেট করা, ঠিক আছে। আর বাইরে যে বেনজিন আকৃতির একটা রিং দেখতেছো, সেটা হচ্ছে প্রোটিনের ক্যাপসিড। অর্থাৎ ভিতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে প্রোটিন, এটা হচ্ছে মেইনলি নিউক্লিও ক্যাপসিড, ঠিক আছে। ন্যাকেড প্রোটিন, ন্যাকেড ভাইরাস, ঠিক আছে। এরপরে ক্যাপসিড প্রোটিনের বাইরে দেখো গোলাকার যে রিংটা আছে, সেটা হচ্ছে কি লিপিডের ইনভেলপ, যার কাজ হচ্ছে কি ইনভেলপ হিসেবে রাখা, ঠিক আছে। এটাই। এবং আরও কিছু প্রজেকশন আছে, দেখো স্পাইক প্রজেকশন, এদেরকে আমরা বলতেছি গ্লাইকোপ্রোটিন। এরা কী করে? এরা যখন কোনো একটা হোস্ট সেলে যায়, তখন হোস্ট সেলের সাথে অ্যাটাচ থাকার জন্য এরা হেল্প করে, বুঝছো? দেখো পরের স্লাইডে আরও কিছু ফিগার দেওয়া আছে, বিভিন্ন ভ্যারাইটিসের কিছু ভাইরাসের ফিগার দেওয়া আছে। ফার্স্টে কি ন্যাকেড ভাইরাস, যে অনলি নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড প্রোটিন, ঠিক আছে। আর তারপরে এনভেলপড ভাইরাসের মধ্যে ভিতরে নিউক্লিও ক্যাপসিড, তার বাইরে আবার কি দেওয়া আছে? কোট দেওয়া আছে, কিসের? এনভেলপ দেওয়া আছে লিপিডের, ঠিক আছে। এটাই মোটামুটি। আচ্ছা, এরপরে দেখো কম্পোনেন্টস অফ ভাইরাস। তো ভাইরাসের মধ্যে ভাইরাস কী কী জিনিস দ্বারা গঠিত? ভাইরাসেস আর টাইনি প্যাকেজেস অফ প্রোটিন কোটেড নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ ভাইরাসটা হচ্ছে
প্রোটিন দ্বারা আবৃত একটা নিউক্লিক অ্যাসিড। দ্য হোল ভাইরাস পার্টিকলস ইজ কল্ড ভিরিয়ন। তো এই ভাইরাসটাকে আমরা কি বলতেছি? ভিরিয়ন বলতেছি। ভাইরাস কনসিস্ট অফ কী জিনিস দ্বারা গঠিত দেখো। ফার্স্ট, নিউক্লিক অ্যাসিড। দ্য ভাইরাল জিনোম ইজ কম্পোজড অফ আইদার ডিএনএ অর আরএনএ। আগেই বলা হয়েছিল যে ভাইরাসের মধ্যে শুধু ডিএনএ অথবা শুধু আরএনএ থাকবে। ইট ক্যান বি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ ডাবল এস, অর ডাবল স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ ডিএস। অর্থাৎ এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আর ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে ডিএস। দ্য মোস্ট কমন ফর্মস অফ ভাইরাল জিনোমস ফাউন্ড ইন নেচার আর এসএসআরএনএ অ্যান্ড ডিএনএ। তো যখন আরএনএ থাকে তখন সাধারণত সিঙ্গেল থাকবে। তোমরা নিজেরাও জানো যে আরএনএগুলো কী হয়, ডাবল হেলিক্স হয় না, সিঙ্গেল হেলিক্স হয়। আর ডিএনএ ক্ষেত্রে ডাবল হেলিক্স, এজন্য ডাবল স্ট্যান্ডার্ড। ফাংশন, ইট কন্টেইনস অল জেনেটিক ইনফরমেশন অ্যান্ড গিভস দ্য ভাইরাস ইনফেক্টিভ ক্যাপাসিটি। তো এর কাজটা কি তুমি বুঝতেছো যে নিউক্লিক অ্যাসিড সাধারণত কী করে, হেরিডিটারি বা জেনেটিক যে ইনফরমেশন আছে সেগুলোকে ক্যারি করে এবং তার রিপ্রোডাকশনের সময় এক সেল থেকে অন্য সেলে সেটাকে কনভে করে। ঠিক আছে। 2 নম্বর দেখো, ক্যাপসিড। ইট ইজ এ প্রোটিন কোট দ্যাট এনক্লোজেস দ্য নিউক্লিক অ্যাসিড। তো ক্যাপসিডটা কী করবে, নিউক্লিক অ্যাসিডটাকে কোট করে রাখবে। নিউক্লিও ক্যাপসিড মে বি নেকেড অর কভার্ড উইথ অ্যান এনভেলপ। অর্থাৎ নিউক্লিয়াস ক্যাপসিডটা কী করবে, এনভেলপটাকে কভার করে রাখবে। না, এনভেলপটা তোমার নিউক্লিক ক্যাপসিডটাকে কভার করে রাখবে। অর্থাৎ যদি এনভেলপ থাকে তাহলে সেটা কাভার, না থাকলে সেটা নেকেড। বুঝছো? এরপর ফাংশন, প্রোটেক্ট নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটাকে সে প্রোটেকশন করবে। অ্যাটাচমেন্ট টু হোস্ট সেল, অর্থাৎ হোস্ট সেলের সাথে লেগে থাকতে সে করবে। ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল টু হোস্ট সেল। গিভস অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি মানে কি? অ্যান্টিজেনিসিটি হচ্ছে যে তার যে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে অ্যান্টিজেন হিসেবে, সেটাকে সে বহন করবে ক্যাপসিডটা। ঠিক আছে, কারণ নিউক্লিক অ্যাসিড তো ভিতরে, তো বাইরে যেটা থাকবে ওইটি সাধারণত অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। অ্যান্টিজেনের অ্যাগেনস্টে আমাদের বডিগুলো অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে। এনভেলপ, এনভেলপটা কি দেখো, ইন সাম ভাইরাসেস দ্য ক্যাপসিড ইজ কাভার্ড বাই অ্যান এনভেলপ। একটা এনভেলপ থাকবে কিসের বাইরে, আমাদের ক্যাপসিডের বাইরে। which usually consists of some combination of lipids, proteins and carbohydrates। অর্থাৎ লিপিড থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে। Envelopes are much more common in animal viruses than in those of plants। তো এনভেলপগুলো ম্যাক্সিমাম কোথায় থাকে, অ্যানিমাল ভাইরাসে থাকে, প্ল্যান্টের চেয়ে। স্পাইক্সটা কি দেখো, depending on the virus, envelopes may not be covered by spikes, which are carbohydrate protein complex that project from the surface of the envelope। ঠিক আছে। তো এনভেলপসে সবসময় যে স্পাইক থাকবে এরকম কোনো কথা না। স্পাইকগুলো কী দ্বারা গঠিত দেখো, কার্বোহাইড্রেট প্রোটিন, দ্যাট ইজ গ্লাইকোপ্রোটিন। এবং তারা কী করবে, এনভেলপের যে সারফেস আছে সেখান থেকে তারা প্রজেক্ট হয়ে থাকবে, অর্থাৎ বের হয়ে থাকবে। সাম ভাইরাসেস অ্যাটাচ টু হোস্ট সেলস বাই মিনস অফ স্পাইকস। তো এরকম কিছু ভাইরাস থাকবে যাদের কাজ হচ্ছে কি, তারা স্পাইকগুলোর সাথে, স্পাইকের মাধ্যমে হোস্ট সেলের সাথে লেগে থাকবে। ঠিক আছে। তো এটাই মোটামুটি ভাইরাসের ইন্টারনাল স্ট্রাকচার, মানে গ্রসলি। ঠিক আছে। তো আমরা আজকে আমাদের লেকচার এটুকুই। তো আমরা যদি সামারাইজ করি তাহলে কী কী পড়লাম আজকে, আমরা মেইনলি পড়লাম কি, ভাইরাস কি। ঠিক আছে, ভাইরাস কি, ভাইরাসের হিস্ট্রি কিছুটা দেখলাম, যে ভাইরাস কবে থেকে শুরু হয়েছে বা ভাইরাস নিয়ে কী কী কাজ হয়েছে। ঠিক আছে, তো কত সাল থেকে শুরু হয়েছে এটা আমরা দেখলাম। আর দ্বিতীয়ত কী দেখলাম, যে ভাইরাসের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ভাইরাস কি, ভাইরাস কীভাবে ফাংশন করে। ঠিক আছে, ভাইরাসের মাধ্যমে কীভাবে রোগ ছড়াতে পারে। তো এই জিনিসগুলো আমরা দেখলাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। এরপরে হচ্ছে কিছু টাইপস দেখলাম, ভিরিয়ন কি, ভিরয়েড কি, প্রিয়ন কি। ঠিক আছে। এবং লাস্টলি আমরা কি দেখলাম, যে একটা ভাইরাসের ইন্টারনাল কী কী পার্ট থাকে, মেইনলি 3টা পার্ট থাকে, যেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, এরপরে ক্যাপসিড, এরপরে হচ্ছে কি এনভেলপ, এবং সাথে হচ্ছে স্পাইকস। ঠিক আছে, এখানে দেখো নাম্বারিং একটু ভুল হয়েছে, 3 নম্বর সেনে এনভেলপ, 5 নম্বরে চলে গেছে স্পাইকস। এটা 5 হবে না, এটা 4 নম্বরই হবে আর কি। যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আর কি, বুঝছো। তো এটাই হচ্ছে ভাইরাস সম্পর্কে আজকের লেকচার। তো আশা করি তোমরা ঠিকঠাক মতো পড়বে। এবং আমাদের তো লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে তখন সেখানে জিজ্ঞেস করো। তো আজকের মতো এখানকার লেকচার এই পর্যন্ত। ঠিক আছে।
আমাদের 9 নম্বর স্লাইড পর্যন্তই প্রথম লেকচার। সবাই ভালো থাকবেন।